হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? আজকে আমরা একটা নতুন দমে নতুন কোনো নিয়ে আজকে আমি আরেকটা লাইভে চলে আসছি। আমাদের আজকে লাইভের বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে জিএসটি অর্থাৎ গুচ্ছের যে কোশ্চেন ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে আইসিটি বিষয় থেকে সেটার আজকে আমরা সমাধান শিখব। আর আমার লাইভটাকে একটু শেয়ার করে দেন যাতে বাকি স্টুডেন্টরা যুক্ত হতে পারে। আর আমি একটু সময় চেয়ে নিচ্ছি, আমাদের বাকি স্টুডেন্টরা যুক্ত হলে আমরা আমাদের ক্লাসের মূল পর্বে চলে যাব। আমি একটু আমার ল্যাপটপে কানেক্ট করে নেই। হ্যাঁ, আর আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিবেন। আমাদের বাকি স্টুডেন্টরা যুক্ত হওয়ার জন্য আমরা একটু সময় চেয়ে নিচ্ছি যাতে বাকি স্টুডেন্টরা যুক্ত হয়। আমাদের বাকি স্টুডেন্টরা যুক্ত হওয়ার জন্য আমরা একটু সময় চেয়ে নিচ্ছি যাতে বাকি স্টুডেন্টরা যুক্ত হয়। ওকে। প্রিয় শিক্ষার্থী, অনেকে আমাদের যারা 24 পরীক্ষা দিয়ে এরা অনেকে ভাবতেছে এত দীর্ঘ সময় আমরা এক্সাম দিচ্ছি, এক্সামের পর সময় পাবো কিনা সেটা বিষয় নিয়ে তাদের একটু চিন্তিত। যেই সময়টুকু পাও না কেন সেটা অবশ্যই গুছাই নিতে হবে যে সময়টাকে অবহেলা করা সম্ভব না। অর্থাৎ যেই সময়টাই পাওয়া পুরোটা যাতে কাজে লাগানো যায়। সেই সুবাদে আমাদের যে গুচ্ছের আজকের কোশ্চেন, আমরা গুচ্ছ কোশ্চেন সমাধানে আসবো, এরপর ধাপে ধাপে বাকি যে টাইপ গুলো আছে সবগুলো আমরা সলিউশন করার ট্রাই করব। হ্যাঁ, অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন, আমরা ক্লাসের মূল পর্বে চলে যাচ্ছি। ওকে। হ্যাঁ, বাকি স্টুডেন্ট যারা যুক্ত হয়নি আরেকটু আমি সময় চেয়ে নিচ্ছি বাকি স্টুডেন্টরা যাতে একটু যুক্ত হতে পারে। ওকে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে জিএসটি ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান। আর এই প্রশ্ন সমাধানে আমরা আইসিটি বিষয়ের যে প্রশ্ন সমাধানে একটা এমসিকিউর পাশাপাশি বাকি যে প্রশ্নগুলো কোন ক্যাটাগরিতে আসে এবং সেগুলো আমরা কিন্তু একটু শিখে নেব। আমরা হয়তো একটা শিখতেছি সেটা না, একটার আলোকে আমরা আরো 4টা অপশন, যে বাকি যে 3টা অপশন আছে সেই 3টা অপশনও কিন্তু আমরা ভালোভাবে ব্যাখ্যা শিখবো। রাইট। চলুন আমরা আমাদের মূল পর্বে চলে যাই। ওকে। হ্যাঁ, আমাদের আজকে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে জিএসটি গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর যেগুলো স্নাতক প্রথম বর্ষ সম্মিলিত ভর্তি পরীক্ষা 2020-21 ইউনিট বি অর্থাৎ মানবিক শাখায় যেটা আছে 1 নং সেটের এই কোশ্চেনটা আমরা সলিউশন করব। এর পাশাপাশি আজকে আমরা সলিউশন করব 20-21 ইউনিট সি অর্থাৎ ব্যবসায়িক শাখার যে কোশ্চেন সেটা। এটা মূলত আমরা আজকে যেটা শিখতেছি সেটা হচ্ছে আইসিটি বিষয়ের উপর। তো আমার ক্লাসে কথা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন, পাশাপাশি একটু রেসপন্স করবেন। রেসপন্স করলে কি আমারও সুবিধা হয় উত্তরগুলো বলতে, এবং আহ, আর যারা ক্লাস করবে তারাও অনেকটা মজা পায়, এজন্য রেসপন্স করবেন। ওকে। আমরা প্রথম যে এমসিকিউটা পাচ্ছি, প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের ধাপের পরবর্তী ধাপ কোনটি? হ্যাঁ, এটা আসছে আমাদের পঞ্চম অধ্যায় থেকে। এইচএসসি যারা এইচএসসি পড়ছেন তাদের পঞ্চম অধ্যায়ে এই টপিকটা দেওয়া আছে, প্রোগ্রামিং ভাষা একটা চ্যাপ্টার আছে সেখান থেকে। তো সেখানে প্রোগ্রাম তৈরির ধাপ কয়েকটা আছে, তার মধ্যে প্রথম হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম কোডিং, প্রোগ্রাম বাস্তবায়ন। এখানে বলছে ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি, তাহলে ডিজাইনের পরবর্তী ধাপটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইনের পরে আমরা যে ধাপটা পাবো সেই ধাপটা হচ্ছে প্রোগ্রাম কোডিং। তাহলে ডিজাইনের পরে যেটা প্রোগ্রাম ডিজাইন, আমি একটু দেখাই দিই। প্রোগ্রাম ডিজাইন এর পরে যে ধাপটা পাবো সেটা হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রাম কোডিং। একটা জিনিস খেয়াল করে দিই, এই দুইটা থেকে কিন্তু অনেকবার কোশ্চেন আসছে, মূলত হচ্ছে যারা এইচএসসি এক্সাম দেয় তাদেরও অনেকবার কোশ্চেন আসছে এই দুইটা থেকে। কিভাবে আসে? প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কি? প্রোগ্রাম ডিজাইন, এবং প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কি? প্রোগ্রাম কোডিং। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এর কারেক্ট আনসার হবে সমস্যা বিশ্লেষণ না, প্রোগ্রাম কোডিং। রাইট। তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে প্রোগ্রাম কোডিং। একটু আনসার দেওয়ার ট্রাই করব। এরপরে যে আমরা এমসিকিউটাতে সলিউশনে যাচ্ছি, 2 নম্বর এমসিকিউ।
সেটা হচ্ছে 173 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? 173 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? আমরা একটু দেখব 173। আমরা তার আগে একটু দেখব অক্টাল বলছে। অক্টালে কিন্তু 0 থেকে 7 অবধি ব্যবহৃত হয়। তার মানে মোট অঙ্ক আছে 8টা, এর বেস হচ্ছে 8। হেক্সাডেসিমাল এটা 0 থেকে f অবধি ব্যবহৃত হয়, এর মোট অঙ্ক 16, তার মানে এর বেস হচ্ছে 16। আমি যদি ডেসিমেলে আসি, 0 থেকে 9 অবধি ব্যবহৃত হয়, মোট অঙ্ক হচ্ছে 10টা, তার মানে এর বেস 10, এবং সবগুলো তো বাদ। এখন এখানে কোশ্চেন বলছে 173 সংখ্যাটির উদাহরণ বলেন তো। 173 এর মধ্যে আসছে কিনা? অবশ্যই 0 থেকে 7 এর মধ্যে, এটা তার মানে অক্টাল হবে। তারপরে 0 থেকে f এর মধ্যে, হ্যাঁ অবশ্যই। তারপর 0 থেকে 9 এর মধ্যে, অবশ্যই, তার মানে এটার কার্ড আনসার হবে সবগুলো। আশা করি বুঝছি। ওকে, এরপর আমরা তারপরে কোশ্চেনটার আনসারে যাচ্ছি। 3 নাম্বার যেটা, 3 নম্বর কোশ্চেনে আমাদের দেওয়া আছে সি ভাষায় বি কোন ডেটা টাইপের উদাহরণ। হ্যাঁ, এখানে সি ভাষায় বি কোন ডেটা টাইপের উদাহরণ। আমরা একটু ডেটা টাইপটা যদি জেনি, ডেটা টাইপের উপর ভিত্তি করে ভেরিয়েবল 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল, ফ্লোটিং পয়েন্ট টাইপ ভেরিয়েবল এবং ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল। ইন্টিজার টাইপ ভেরিয়েবলটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য ব্যবহৃত হয়, আর এর জন্য সংক্ষেপে যেটাকে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আইএনটি, ইন্টিজার। ফ্লোটিং পয়েন্ট টাইপ ভেরিয়েবলটাকে সংক্ষেপে আমরা FLOAT, ফ্লোট ব্যবহার করে থাকি, এবং ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলটাকে সংক্ষেপে আমরা CHAR ব্যবহার করি। এই যে 3টা নিলাম, এইগুলো হচ্ছে ডেটা টাইপের উপর ভিত্তি করে আমরা চলক ঘোষণা করে থাকি এগুলোতে। যেহেতু এখানে বলছে বি, নিশ্চিত বি একটা কি বর্ণ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, এটা ব্যবহৃত হবে পূর্ণ সংখ্যা, এটা ব্যবহৃত হয় ভগ্নাংশের জন্য, আর এইটা ব্যবহৃত হবে বর্ণের জন্য। তাহলে যেহেতু বি একটা বর্ণ, ইংরেজি লেটার, তার মানে এটা ইন্টিজার নয়, এটা হবে না। তারপরে আসছে কি ফ্লোট, এটা তো ভগ্নাংশের জন্য, এটা না। কোনটিও নয়, এটা তো হচ্ছেই না। এরপর যেটা থাকতেছে ক্যারেক্টার মানে কি বর্ণ, অতএব বর্ণভিত্তিক ডেটার ক্ষেত্রে ক্যারেক্টার ডেটা টাইপটা ব্যবহার করা যায়, তার মানে বি। ওকে, আনসার হচ্ছে এটার সি। তারপরে আসি 4 নাম্বার যেটা, এখানে বলছে বুলিয়ান অ্যালজেব্রা এর ক্ষেত্রে কোনটি ঠিক? বুলিয়ান অ্যালজেব্রা, জর্জ বুলি 1847 এবং 1854 সালে উনি দুটো গ্রন্থ লিখেন। ওনার গ্রন্থে উনি কিছু একটা অ্যালজেব্রা তুলে ধরেন। এই অ্যালজেব্রাটা ওনার নাম অনুসারে পরবর্তীতে বুলিয়ান অ্যালজেব্রা নামে পরিচিত হন। এখানে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কোনটি সঠিক? ওনার অ্যালজেব্রার ভিত্তি ছিল দুইটা, একটা ছিল সত্য আর একটা মিথ্যা। হয় সত্য হবে, আদারওয়াইজ মিথ্যা হবে। যদি যোগ হয় তাহলে সত্য, যে কোনো একটা সত্য থাকা মানেই সত্য হবে, আর গুণ হলে যে কোনো একটা মিথ্যা থাকা মানেই মিথ্যা হবে। তো এখানে দেখেন এ যোগ করলে একই রকম, তার মানে এটাও যদি আমি 0 ভাবি, এটাও 0 ভাবি, তাহলে 0 0 যোগ করলে কি হবে? 0 হবে। আমি যদি 1 ভাবি, 1 1 যোগ করলে কি হবে? 1 হবে। তার মানে এ যোগ করলে এ হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে দিছে কি 1। যেহেতু এ হওয়ার কথা, এখানে দিছে কি 1, তার মানে এটা রং। তারপরে আসি a+1। আমি বলে রাখছি বুলিয়ান অ্যালজেব্রার যদি যোগের ক্ষেত্রে যে কোনো একটা 1 দেখা যায়, তার মানে এর আনসারটা হয়ে যাবে 1। যেহেতু এখানে 0 দেওয়া আছে, তার মানে এটাও রং। এবার আসো এ যোগ এ, একই রকম দুইটা চলক যদি যোগ করি a+a, তার মানে একটা এ হবে, কিন্তু একটা এ তো নাই, তার মানে এটাও রং। এবার আসো এ যোগ 0। হ্যাঁ, আমি এর মান যদি 0 ধরি, 0 যোগ 0 সমান 0 হবে। আমি এর মান যদি 1 ধরি, 1 যোগ 0 সমান 1 হবে। তার মানে যখন 1 তখন 1 আসতেছে, যখন 0 ধরছি তখন 0 আসতেছে, যখন এ তখন এ। তার মানে এটার কারেক্ট আনসার হবে এই যেটা। আশা করি বুঝছি সবাই। নাহিদ আহসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এমডি নূর আলম স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। নূর হোসেন। এরপর আসি আমরা পরের যে কোশ্চেন। এখানে বলছে হটস্পট কি? নিরাপত্তা ব্যবস্থা না, এটা সিকিউরিটি সিস্টেম কোনো নয়, এক ধরনের সফটওয়্যার না, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন এগুলো না। তারপরে আছে কি তারবিহীন নেটওয়ার্ক, রাইট। হটস্পট হচ্ছে তারবিহীন নেটওয়ার্ক। এখন এই হটস্পট
তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই, আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স। তাহলে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এইগুলো হচ্ছে তোমার হটস্পট হয়ে থাকে। ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি যেটা IEEE 802.11 হয়ে থাকে, সরি বলছি, ব্লুটুথের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে IEEE 802.15 হয়ে থাকে। তারপর ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি হচ্ছে IEEE 802.11 হয়ে থাকে, এবং ওয়াইম্যাক্স এর ফ্রিকোয়েন্সি হচ্ছে IEEE 802.16 হয়ে থাকে, রাইট। এরপর যেটা, তার মানে এটা হচ্ছে তারবিহীন নেটওয়ার্ক। এরপর আমরা 6 নম্বর এমসিকিউটার আনসার করব। কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়? কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়? ওকে, এটা আনসার করি। এখানে আছে হাফ। নেটওয়ার্ক ডিভাইস নয়, হাফ। হাফ একটা ডিভাইস, এই ডিভাইসের মধ্যে ইন্টারনেট সংযোগ দেওয়া বা অনেকগুলো ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, হাফ। তারপরে সে সুইচ, সুইচও অনেকগুলো ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ ডেটা ফিল্টারিং এর জন্য ব্যবহৃত হয়। তবে হাবের থেকে সুইচের গোপনীয়তা বেশি থাকে, হাবের থেকে সুইচটা একটু বেশি ব্যবহৃত হয়। তারপর রাউটার, রাউটারও কি যেটা নেটওয়ার্ক একটা ডিভাইস, যেটা আমরা ওয়াইফাই এর ক্ষেত্রে বিশেষ করে ইউজ করে থাকি। টিসিপি, এই টিসিপিটা নেটওয়ার্ক ডিভাইস না, এটা মূলত একটা প্রোটোকল। টিসিপি ফাইল, যেমন এফটিপি, আইপি, তেমন টিসিপি এগুলো হচ্ছে প্রোটোকল, ট্রানজিট প্রোটোকল যেটাকে আমরা বলি। তাহলে এইখানে বলছে কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়, তাহলে এটা নেটওয়ার্ক ডিভাইস নয় হচ্ছে এটা, কারেক্ট আনসার হচ্ছে ডি। আশা করি বুঝছি। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। ওকে, এরপর আমরা তারপরে আনসারটা আসি। ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব? আমি লাস্ট ক্লাসে ইউনিকোড বা কোড সম্পর্কে একটু আলোচনা করছিলাম, তারপর বলি ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব। আমরা জানি ইউনিকোড হচ্ছে 16 বিটের, কত বিট? 16 বিট, রাইট। এটা দ্বারা তথ্য দেওয়া যাবে 2 পাওয়ার 16 ইকুয়াল 65,536। তার মানে এটা দ্বারা 65,536টি তথ্য দেওয়া যায়। বলছে ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব। 65,536কে আমরা গাণিতিকভাবে এইভাবেও বলতে পারি 2 টু দি পাওয়ার 16, তার মানে আনসার হবে বি। নুসরাত জাহান নীলা, আমি এসে গেছি, ধন্যবাদ। ওকে, এরপরের এমসিকিউটা আমরা আসি। 7 হয়ে গেল, এবার আসি 8। সি ভাষায় দুইটা টান দিয়ে রাখছে, সি ভাষায় এরকম, একে কোন ধরনের অপারেটর বলা হয়? সি ভাষায় অপারেটর হচ্ছে 8 প্রকার। এক হচ্ছে অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর, 2 হচ্ছে লজিক্যাল বা যুক্তিমূলক অপারেটর, 3 হচ্ছে কন্ডিশনাল অপারেটর, 4 হচ্ছে রিলেশনাল অপারেটর, 5 হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর, 6 হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, 7 হচ্ছে স্পেশাল অপারেটর, 8 হচ্ছে বিটওয়াইজ অপারেটর। এই 8টা, তার মধ্যে এই যে টানটা দেখতেছি, এই টানগুলোকে বলা হয় লজিক্যাল অর অপারেটর। যদি এমনটা থাকতো এটাকে বলবো লজিক্যাল এন্ড অপারেটর। যদি এইরকম দেওয়া থাকতো এটাকে বলা হয় লজিক্যাল নট অপারেটর। যারা আইসিডি পঞ্চম অধ্যায়ে পড়ছিলেন সেখানে দেওয়া আছে এটা। তার মানে এই টানটা, এটা কোন ধরনের অপারেটর যেহেতু বলছে, তার মানে এটা লজিক্যাল অপারেটর। লজিক্যাল কোন অপারেটর যদি চাইতো তার মানে অর হইতো, এটা হলে লজিক্যাল এন্ড হতো, এটা হলে লজিক্যাল নট হতো। আশা করি বুঝছি। পৃথা সি, রাইট। পৃথা তো অবশ্য কমপ্লিট, অনেক ভালোই পারবে। হ্যাঁ, এটা একটু আমাকে আনসার করে দিতে দেওয়ার একটু চেষ্টা করেন, পারেন কিনা দেখি। এটা গুচ্ছতে বি ইউনিটে আসছে, সেটা হচ্ছে তোমার 2020-21 সেশনে। রবিনের বর্তমান বয়স 19 বেস 10, কত বছর পর তার বয়স 100,110 বেস 2 হবে? জি, এই টাইপের কোশ্চেনে আনসার করতে গেলে, হ্যাঁ এই টাইপের কোশ্চেনে আনসার করতে গেলে আমরা কিভাবে করব? তার মানে আমরা যেহেতু বাইনারিতে আছে, বাইনারিতে কনভার্ট করে বিয়োগ করে দিতে পারি, অথবা একই পদ্ধতি ডেসিমেলে কনভার্ট করেও আমরা বিয়োগ করে দিতে পারি।
দুটোই করা যায়, সমস্যা নেই। তো আমি বাইনারিতে কনভার্ট করি। 19 এর বাইনারি মান হচ্ছে 6, 19 এর বাইনারি মানটা আমি যদি বের করি 16, 8 লাগবে না, 4 লাগবে না, 2, 18 হয়ে গেল, 1 19। এটা হচ্ছে এটার বাইনারি মান। এবং আগের যে সংখ্যাটা দেওয়া আছে তার বয়স এত হবে, তাহলে বর্তমান বয়স এত, কত বছর পর তার বয়স এত হবে। তাহলে আমরা যেই বয়সটা চাচ্ছি সেই বয়সটা উপরে বসিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে 1, একটু আবার নেই, আগে আমি এই সংখ্যাটা বসিয়ে দিলাম, সংখ্যাটা হচ্ছে 100110। তারপর এটার বাইনারি মানটা বের করি। এটার বাইনারি মানটা হচ্ছে এরকম 16, 8, 4, 2, 1। এটা 16 আর 2 হচ্ছে 18, 1 19, রাইট। তার মানে 11001, সামনে কিছু নেই, একটা জিরো ধরলাম। এখন বিয়োগ করে দিই একটু, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, তার মানে এইটাকে একটু বড় করে নেবো, 0-র সাথে বেসটাকে যোগ করে নিলাম, যেহেতু এটা বাইনারি অঙ্ক। তাহলে 2 হয়, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, x দিলাম। একবার যে যোগ করে নিছে হাতের 1, হাতের 1 সহ আবার এটা নিচেরটা কিন্তু 2 হয়ে গেছে, তাহলে 2 আর 1 3, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, হাতের 1, হাতের 1 আর এই 1 0 হয়ে যায়, 0। আবার আসেন 0, 0-এর সাথে 2 যোগ করলে 2 হয়, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, হাতের 1, হাতের 1 থেকে 1 বাদ দিলে 0। তার মানে সামনে 0 দিলেও চলে, না দিলেও চলে। আনসারটা বের হচ্ছে 10011। 10011 কোথায় আছে? বি। আনসার হচ্ছে বি। এভাবে আমরা বের করব। হ্যাঁ পৃথা বি, রাইট। এরপর আমরা আসি 10 নাম্বার, যেটা সি প্রোগ্রামিং এ কোন ভুল ডেটা টাইপ, মানে কোনটি ভুল ডেটা টাইপ? ভুল ডেটা টাইপ শর্ট ইন্টিজার হয়, লং ডাবল হয়, সিঙ্গেল ক্যারেক্টার হয়, সিঙ্গেল ফ্লোট হয় না, রাইট। এটার আনসার হবে এটা। যারা ডেটা টাইপের ক্লাস করছেন ওখানে পাবেন। এরপরে চলে আসি 11, কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান থাকে? তাহলে ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান থাকে। আমি যদি প্রথমে আসি কাউন্টার, এটা ইনপুট আউটপুট সংখ্যা সমান না। ফুল অ্যাডার, ফুল অ্যাডারে আমি ফুল অ্যাডারে যদি ভাবি, ফুল অ্যাডার এটা একটা যদি ফুল অ্যাডারের ব্লক ধরি, তার মানে ইনপুট হয় 3টা, যে এটার দ্বারা ক্যারি বিট সহ অপর দুটি বিট যোগ করে যোগফল সাম এবং হাতে থাকা ক্যারি পাওয়া যায়, তাকে ফুল অ্যাডার বলে। মানে এ বি সি ক্যারি বিট সহ অপর দুটি বিট যোগ করে যোগফল সাম এবং হাতে থাকা ক্যারি পাওয়া যায়, তাকে ফুল অ্যাডার বলে। এটা ক্যারি ইনপুট, এটা ক্যারি আউটপুট। দেখেন তো এখানে কি ইনপুট আর আউটপুট সংখ্যা দুটো সমান না, তার মানে ফুল অ্যাডার নয়, কাউন্টার নয়। এবার সে এনকোডার, এনকোডারের ক্ষেত্রে 2 পাওয়ার n ইনপুট হয়, আউটপুট শুধু n হয়। যদি 4টা ইনপুট হয়, আউটপুট হয় 2টা, তার মানে ইনপুট আউটপুট কখনোই সমান নয়। এখন আসি হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ক্ষেত্রে এই যে দেখেন, হাফ অ্যাডারের ক্ষেত্রে এ আর বি ইনপুট করলে আউটপুট হিসেবে পাওয়া যায় এস এবং সি, তার মানে হাফ অ্যাডারে দুটি বিট যোগ করে যোগফল সাম এবং হাতে থাকা ক্যারি পাওয়া যায়। এখানে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান, তার মানে এটার আনসার হবে হাফ অ্যাডার। 11A, রাইট। পিথা ভালো আনসার দিতে পারতেছে। এরপর 12 নম্বর এমসিকিউটা আমরা আসি। 12 দেখি 12টা পারেন কিনা, এটা 6টা অধ্যায় থেকে আসছে। বারো নম্বরের আনসার চাচ্ছি। 12, ওকে। 12 নম্বর অনেকের জানা নেই, কারণ এরা শর্ট সিলেবাসে পড়াশোনা করছে, ষষ্ঠ চ্যাপ্টারটা ওদের সিলেবাসে নেই। তারপর একটু বলি, কোন পদ্ধতিটি ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করতে ব্যবহার করা হয়? রাইট। শর্টিং জিনিসটা একটু বুঝাই। শর্টিং, SORT, শর্ট অর্থ সাজানো, TING এটা সাজানো। এই সাজানোটা দুই ভাবে হয়, একটা অ্যাসেন্ডিং অর্ডার আর একটা ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রম যেটা বলি, আর একটা বড় থেকে ছোট নিম্নক্রম বা অর্ধক্রম যেটা বলে থাকি। এই দুইটা অর্ডারে শর্টিং করা হয়, মানে সাজানো, কোনো কিছু একটা অর্ডারে দিয়ে সাজানো। শর্টিং তো সার্চ করার কোনো ওয়ে না, তার মানে এটা সাজানো, এটা হবে না। এবার জয়নিং, যুক্ত করা, এটাও কোনো কিছু না। এবার আসি ইন্ডেক্সিং। ইন্ডেক্স অর্থ সূচি, সূচি আকারে, অর্থাৎ ডেটাবেজের রেকর্ড গুলোকে সূচির আলোকে সাজিয়ে রাখাটাকে বলা হয় ইন্ডেক্সিং, তার মানে এটাও না। এখন আসি সিলেক্টিং। হ্যাঁ, সিলেক্ট জিনিসটা বলি, ডেটাবেজের ডেটা খুঁজে বের করাকে বোঝানো হয়। ডেটা যদি খুঁজে বের করি এটাকে বলা হয় কোয়েরি,
অর্থাৎ বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করাকে কুয়েরি বলা হয়। আর কুয়েরির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের যেমন ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ এবং ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এগুলো ডিডিএল, ডিএমএল, এগুলো ব্যবহার করে থাকি। তেমনি এর একটা কমান্ড হচ্ছে সিলেক্ট। সিলেক্ট কমান্ডের মাধ্যমে ডেটা কিন্তু খুঁজে বের করে নেওয়া যায়, তার মানে এটা হবে সিলেক্টিং। আশা করি বুঝছি। এবার আসি 13 নাম্বার, যেটা কোনটি উপগ্রহের ডেটা প্রেরণের সাথে সম্পর্কিত। উপগ্রহের ডেটা প্রেরণের সাথে সম্পর্কিত ডাউনলিঙ্ক, এটা তো নামানোর ক্ষেত্রে ব্যবহৃত হবে। তারপর হচ্ছে মডুলেটেড এর সাথে যুক্ত না, ডিমডুলেটেড এটাও যুক্ত না, এগুলো হচ্ছে মোডেমের সাথে সংযুক্ত। মোডেমটা হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে অথবা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করার জন্য যেটা ব্যবহৃত হয় তাকে বলা হয় ডিমডুলেশন, আর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে কনভার্ট করার জন্য যেটা ব্যবহৃত হয় সেটাকে বলা হয় মডুলেশন বা মডুলেট, রাইট। আর আপলিঙ্কের মাধ্যমে ডেটা কিন্তু আমরা উপগ্রহে প্রেরণ করতে পারি। তার কারেক্ট আনসার হচ্ছে আপলিঙ্ক। নুসরাত জাহান নীলা, ঘ, রাইট। এবার আসি আমরা 14 নাম্বার, যেটা 14 সবারই পারার কথা, এটা কোনো বান্দাই ভুল করবে না। 14 14 নাম্বারটার একটু আনসার দিবেন। 14 নাম্বার আমি একটু বলি। 14 নম্বরে বলছে কোন পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা যায়। ন্যানো টেকনোলজি জিনিসটা বলি। নুসরাত জাহান, হ্যাঁ, তো ন্যানো টেকনোলজিটা বলি। ন্যানো টেকনোলজি হচ্ছে বড় কোনো পদার্থকে আণবিক পর্যায়ে রূপদানের একটা কৌশল, তার মানে এটা দিয়ে আমরা পৃথকভাবে শনাক্ত করতে পারবো না, রাইট। এবার আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, যেটা এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ মানুষের চিন্তা ভাবনাগুলোকে কম্পিউটারের মধ্যে রূপদানের কৌশলটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মানে এটাও না। এবার আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে জীবদেহের জিনকলার পরিবর্তন ঘটিয়ে উন্নত জীব আবিষ্কারের একটা প্রযুক্তি, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সেটাও না, যেহেতু আমাদের চাইছে অপরাধী শনাক্ত কিসের মাধ্যমে, আঙ্গুলের ছাপ। দেখেন না, আমরা ভোট তুলতে গেলে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, আর এই যে ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ, হ্যান্ড জিওমেট্রি, ফেস রেকগনিশন, আইরিস এন্ড রেটিনা স্ক্যান, ভেইন, ডিএনএ, ভয়েস রেকগনিশন, টাইপিং কি স্ট্রোক, এই যে এগুলোকে বলা হয় মূলত বায়োমেট্রিক্স। তাহলে এটার আনসার হবে বায়োমেট্রিক্স। অর্থাৎ জীববিদ্যার তথ্যাবলী ব্যবহার করে আমরা মূলত এক জীব থেকে অন্য জীবকে পৃথক করার যে পদ্ধতিটা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে বায়োমেট্রিক্স। 14 খ, রাইট। এরপরে আসি 15। কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার হয়। কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার হয়। আমাদের নেটওয়ার্ক টপোলজি হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে বাস, রিং, স্টার, টি, তারপর হচ্ছে মেশ, হাইব্রিড, এগুলো হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তার মধ্যে প্রথম যেটা দেওয়া আছে বাস টপোলজির ক্ষেত্রে আমরা যদি একটা মূল তার নেই, সেখান থেকে আমরা যদি ওয়ার্ক স্টেশন গুলো যুক্ত করতে চাই সহজে কিন্তু যুক্ত করতে পারবো, তার মানে কেবল সংখ্যা তেমন প্রয়োজন পড়তেছে না। আশা করি বুঝছি। বাস টপোলজির ক্ষেত্রে এভাবে আমরা যুক্ত করে নিতে পারবো, রাইট। এরপরে আসি, তাহলে বাস টপোলজি হচ্ছে না, বেশি কেবলের যেহেতু দরকার, রিং টপোলজির ক্ষেত্রে আসি। রিং টপোলজিটা হচ্ছে এইরকম, এই যে ধরে নেন এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, তাহলে এই নোটগুলো চক্রাকার আকারে সংযোগ থাকে, তার মানে প্রতিটা এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা এটা এরকম একটা কেবল আমি ধরছি, ওই কেবল দিয়েই কিন্তু ঘুরতেছে, তার মানে কেবল সংখ্যা কম লাগবে এটা তো। এবার আসি স্টার টপোলজি। স্টার টপোলজির একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে যেটাকে বলা হয় হাব অথবা সুইচ। এটার আলোকে অন্যান্য ডিভাইসগুলো সংযুক্ত থাকে। তাহলে মূল একটা ওয়ার্ক স্টেশনের বা একটা সার্ভারের সাথে অন্যান্য ডিভাইসগুলো সংযোগ থাকে, এতেও কিন্তু কেবলের সংখ্যা একটু কম লাগে। এটা হচ্ছে স্টার টপোলজি, তার মানে এটাও না। এবার সে মেশ টপোলজি। হ্যাঁ, মেশ টপোলজি, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার ধরলাম, তাহলে এই প্রতিটার সাথে প্রতিটার কানেক্ট থাকে। এতে কি দেখেন তো কত বেশি তার লাগতেছে, তার মানে কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি তার লাগে সেটা হবে মেশ টপোলজি। আশা করি বুঝছি। এখন বলেন তো এখানে কয়টা কেবল আছে, মোট কেবল কয়টা, আমরা একটু কেবলটা একটু গুনবো।
এখানে মোট কেবল কয়টা? এই যে একটা কেবল, এই যে একটা কটা হলো? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে 4টা নোড হলে 6টা কেবল লাগে। 5টা নোড হলে কয়টা কেবল লাগে? 5টা নোড হলে কয়টা কেবল? 10টা নোড হলে কয়টা কেবল? এইরকম আসে। তখন আমরা আনসার কি করব? মেশ টপোলজির ক্ষেত্রে কেবল সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 দিবেন, বের হয়ে আসবে তার সংখ্যা। কিভাবে? এখানে 4টা নোড আছে, 4, আমি যদি এটা দিয়ে বোঝাই, 4 গুণন 4 থেকে একবার দিলে 3 ভাগ 2 দিলাম, তাহলে 3 আর 4 12কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 12। দেখেন তো 12, সরি, 2 দ্বারা ভাগ করলে আনসার হচ্ছে 6। 3 আর 4 12, 12কে 2 দ্বারা ভাগ করলে 6। দেখেন তো এর আনসার কয়টা আসছে? কয়টা কেবল আসছে? টোটালি 6টা। বুঝে গেছি। এখন যদি 10টা হয় তখন আমরা কি করব? এভাবে করব, 10 গুণন 9 ভাগ 2, তাহলে 90কে 2 দ্বারা ভাগ করলে 45। এখানে 45টা কেবলের প্রয়োজন আছে। আশা করি বুঝছি সবাই। ওকে, 14 গেল। 15 তাহলে আনসার হচ্ছে মেশ টপোলজি। এবার আমরা আসি, এটা এটা যারা চতুর্থ থেকে করছেন তারা পারার কথা। এখানে কোশ্চেনে বলছে HTTPS, এখানে এস কি নির্দেশ করে? HTTPS এখানে এস কি নির্দেশ করে? HTTP এটা হচ্ছে একটা প্রোটোকল, যার পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এখানে এস যে আছে, এস ফর হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সিকিউরিটি। তার মানে এটা আনসার হবে সিকিউরিটি। ওকে, 16D না 16C আনসার হবে সি। মোমো 16C আনসার হবে। 14 খ 16C, 16C রাইট। এরপর আসি 17 নাম্বারটা। সি ভাষায় লেখা প্রোগ্রাম কিসের সাহায্যে মেশিন কোডে রূপান্তরিত হয়? সি ভাষার লেখা প্রোগ্রাম, এডিটর তো একটা হচ্ছে লেখা যায় এডিটরে, এটার সাথে এডিটর তো লেখার একটা জায়গা, তাহলে এটা দিয়ে তো মেশিন ভাষায় রূপান্তর করা যায় না, তার মানে এটা না। ডেটাবেস তো হচ্ছে ডেটা সংরক্ষণ করার একটা পদ্ধতি, যেটাতে আমাদের বিপুল সংখ্যক ডেটা আমরা সংরক্ষণ করে রাখি, ডেটাবেস, ডেটা সমাহার যেটা, এটাও না। আর ডিকশনারি, এটা দিয়ে তো আমরা এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেখি বা এর অর্থগুলো বের করে থাকি, তার মানে এটাও না। এখানে বলছে কি, সি ভাষার প্রোগ্রাম কিসের সাহায্যে মেশিন ভাষায় রূপান্তর করা হয়? মেশিন ভাষায় আমরা যে প্রোগ্রামগুলো তৈরি করি, যেমন হচ্ছে হ্যাশ ইনক্লুড, stereo.h, তারপর হচ্ছে INT মেইন, ধরলাম এগুলো একটা সি প্রোগ্রাম দেখাই দিচ্ছি, তারপর সেকেন্ড ব্র্যাকেট INT ইত্যাদি। এই যে সি প্রোগ্রামটা নিলাম, এই প্রোগ্রামটা কম্পিউটার বুঝে না, কম্পিউটার বুঝে শুধু 010101 এগুলো, এটাকে বলা হয় মেশিন ভাষা। আর এটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা কোড, আর উচ্চ স্তরের ভাষা কোডগুলোকে আমরা বলি সোর্স কোড, আর এটা হচ্ছে অবজেক্ট কোড। সোর্স কোড যেহেতু অবজেক্ট কোডে কনভার্ট করতে হবে, এই কনভার্ট করার জন্য যেটা ব্যবহৃত হয় তাকে বলা হয় ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক। এটার জন্য ব্যবহৃত হয় কি? অনুবাদক। ওকে, তাহলে অনুবাদক আবার 3 ধরনের, একটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার শুধু অ্যাসেম্বলি ভাষাকে অবজেক্ট কোডে পরিণত করে, কম্পাইলার হচ্ছে সমস্ত প্রোগ্রাম একসাথে অনুবাদ করে, এবং ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে অনুবাদ করে। তো এখানে বলছে যে মেশিন কোডে রূপান্তরিত হয়, তার মানে এটার আনসার হবে কম্পাইলার। ওকে, 17B রেজন জনি বি রাইট, পৃথা হচ্ছে 17B রাইট। জনিও তো ভালো আনসার দিতে পারতেছে। ওকে, এরপর আসি, একটি গবেষণাগারের সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত? তাহলে একটা গবেষণাগারের হিসাব করি। একটা গবেষণাগার হচ্ছে মূলত, ধরে নেন এটা একটা গবেষণাগার, এই যে পুরোটা, এটাতে এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, থাকতে পারে অনেকগুলো, কিন্তু এই অনেকগুলো বিল্ডিং এর মধ্যে একটা বিল্ডিং এর মধ্যে অনেকগুলো তলা আছে। আর একটা বিল্ডিং এর মধ্যে কোনো নেটওয়ার্ক যদি আমরা গড়ে তুলতে চাই, সেটাকে বলে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। এখন যদি সবগুলো বিল্ডিং মিলে আমরা পাশাপাশি সবগুলো বিল্ডিং মিলে নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, তখন এর নাম হয়ে যাবে CAN, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আর যদি একটা করে রুমের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, তার মানে এর নাম হয়ে যাবে PAN, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পুরো বিশ্ব মিলে হলে WAN, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক।
আশা করি বুঝছি। যেহেতু বলছে একটি গ্রন্থাগারের সংযুক্ত কম্পিউটারগুলো, গ্রন্থাগার তো একটা রুমে থাকতে পারে না, আরেকটা রুমেও থাকতে, বা একটা রুমের অনেকগুলো ডিভাইসের সাথে সংযুক্ত থাকে, মানে বড় হতে পারে। আর এই কারণে এটাকে আমরা ল্যান ধরবো, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তার মানে এখানে প্যান তো হবে না, ছোট নেটওয়ার্কের, অর্থাৎ প্যান হচ্ছে 10 মিটারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ম্যান হচ্ছে ল্যান হচ্ছে 100 মিটার পর্যন্ত ব্যবহৃত হয়ে থাকে, ওয়ান হচ্ছে সারা বিশ্ব, আর ম্যান হচ্ছে মূলত তোমার ম্যানটাকে আমরা বলতে পারি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ 50 কিলোমিটার এত দূর পর্যন্ত আমরা এর ডিস্টেন্সটা নিতে পারি। আশা করি বুঝছি। তার মানে আনসার হচ্ছে ল্যান। এরপর যেটা, gmail.com কি নির্দেশ করে? gmail.com কি নির্দেশ করে? রিজন জনি ডি হবে, এটা ইজি অনেক, রাইট? হ্যাঁ অনেক ইজি, রাইট। এখন আসে gmail.com কি নির্দেশ করে, এটা একটু ভুল ওরা করে ফেলছে। সরি, gmail.com কি নির্দেশ করে? সার্চ ইঞ্জিন না, সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, পিপিলিকা, ইয়াহু, বাইদু, ইন্ডেক্স, ব্রিং ইত্যাদি, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। ইমেল অ্যাড্রেস, গুগল.com ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস হতে গেলে শুধু গুগল gmail.com এটা ইমেল অ্যাড্রেস এটা বলা যায় না, একটা পুরো অ্যাড্রেস থাকতে হয়, মেল সার্ভারও বলা যাচ্ছে না। তারপর হচ্ছে প্রোটোকল তো না। তার মানে আমি একটু বলি, এই মেল সার্ভার আর ইমেল অ্যাড্রেস দুটো কাছাকাছি, কিন্তু আনসার দুটোই কাছাকাছি আনসার। তবে যদি এর সাথে কোনো একটা ইউজার নেম ইউজ করে দিত, তার মানে সেটা হয়ে যেত একটা ইমেল অ্যাড্রেস। যেহেতু নাই, তার মানে মেল সার্ভার হিসেবে আনসার ধরতে পারি, ইমেল অ্যাড্রেসও ধরতে পারি, তবে বেশি গ্রহণযোগ্য আমার দৃষ্টিতে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। এটা আশা করি বুঝছি। এরপর হ্যাঁ, কোনটি ক্লাউড স্টোরেজ নয়? ক্লাউড স্টোরেজ জিনিসটা কি? ক্লাউড 19 বি, হ্যাঁ ওটা গেল। ক্লাউড স্টোরেজ আসি, ক্লাউড স্টোরেজ, ক্লাউড অর্থ হচ্ছে মেঘের সেবা, যেখান থেকে আমরা পে অ্যাজ ইউ গো, আমরা যতটুকু ব্যবহার করব ততটুকু চার্জ কাটবে। এক কথায় বলি, ক্লাউড কম্পিউটিং জিনিসটা বলি, ক্লাউড কম্পিউটিং হচ্ছে মেঘের একটা সেবা। এটা হচ্ছে মূলত যেমন আমরা ডেকোরেটরের কাছ থেকে থালা বাসন বা চেয়ার টেবিল এগুলো ভাড়া নিই, তেমনি ইন্টারনেটের কিছু ওয়েব সার্ভার আছে, সেটা তথ্য ব্যবহার এবং সার্বক্ষণিক সার্ভিস দিয়ে থাকেন, সেটাকে বলা হয় ক্লাউড স্টোরেজ। তারা তথ্যগুলো জমা রেখে দেয়। এটা হ্যাঁ, ওয়ান ড্রাইভের মাধ্যমে ক্লাউড স্টোরেজ করা যায়, এটা ওয়ান ড্রাইভ। তারপর হচ্ছে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভের মাধ্যমে আমরা কিন্তু ছবি, অডিও, ভিডিও আমরা কিন্তু এর মধ্যে কিন্তু রাখতে পারি। তার মানে গুগল ড্রাইভে আমরা এটা সেভ রাখতে পারতেছি, বা এটা প্রতিটা জিমেলের সাথে আপনার হচ্ছে 15 জিবি করে স্পেস ওরা ফ্রি দেয়। তারপরে হচ্ছে বাকি যে স্টোরেজ যদি আমরা বেশি ইউজ করতে চাই, তখন আমাদের কিন্তু একটা অ্যামাউন্ট পে করে সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়। তারপর ড্রপবক্স, হ্যাঁ এটার মাধ্যমে আমরা কি করতে পারি, ড্রপবক্সের মাধ্যমে ক্লাউড স্টোরেজ করতে পারি। কিন্তু ক্লাউড স্টোরেজ নয় কোনটা, সেটা হচ্ছে হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভ বলতে এই যে আমার পেন ড্রাইভ যেটাকে বলে থাকি, এটা ক্লাউড স্টোরেজ নয়। আমরা যা তথ্য রাখবো তার মধ্যেই থাকবে, কিন্তু এটা সার্বক্ষণিক আমরা যে কোনো জায়গা থেকে সার্ভিস পাবো না, এই যে সেবাটা। আশা করি বুঝছি। 21 নাম্বার, এটা সবাই পারবে। 21-এর এ, জনি আগেরটা সি হবে, রাইট? হ্যাঁ, এবার আসি 21-এর এ, পৃথা। হ্যাঁ, ফুল ডুপ্লেক্স জিনিসটাকে আমি একটু বলি। ডেটা ট্রান্সফার মোডকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে শুধু একদিক থেকে যাওয়া, শুধু একদিক থেকে গেলে সেটাকে বলা হয় সিমপ্লেক্স। আশা করি বুঝছি। সিমপ্লেক্স মোড, এই দিক থেকে যাবে, দেন ওই দিক থেকে আবার ফিরে আসবে, আগে এ ট্রান্সফার করবে, রিসিভ করবে, দেন এ ট্রান্সফার করবে, এ রিসিভ করবে, এই টাইপের হলে সেটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। আশা করি বুঝছি। এরপর আসি, এইটার সাথে এইটা পুরোটা একই সাথে যাওয়া আসা করবে একই সময়ে, মনে করেন এক্স আর ওয়াই দুটো একই সময়ে যাওয়া আসা করে, তাহলে তার নাম হচ্ছে ফুল ডুপ্লেক্স। তার নাম হচ্ছে ফুল ডুপ্লেক্স। আশা করি বুঝছি। তাহলে এখানে বলছে কোন ডিভাইসটি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে, কোন ডিভাইসটি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে? ওয়াকিটকি। ওয়াকিটকি জিনিসটা হচ্ছে একজন বলবে আর একজন জাস্ট শুনে থাকবে, তার মানে ওয়াকিটকি কখনো ফুল ডুপ্লেক্স হতে পারে না, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। দেন আবার ও ট্রান্সফার করবে, এ রিসিভ করবে। রেডিও ব্রডকাস্টিং, রেডিও ব্রডকাস্টিং জিনিসটা হচ্ছে শুধু একদিক থেকে আসবে, আমরা কিন্তু আবার ব্যাক দিতে পারি না, তার মানে এটা ফুল ডুপ্লেক্স না, এটা সিমপ্লেক্স মোডের। তারপরে যেহেতু ওয়াকিটকি, রেডিও ব্রডকাস্টিং এই দুটা না, তার মানে সবগুলোও তো হবে না। এখন আসি মোবাইল ফোন, রাইট? মোবাইল ফোন জিনিসটা হচ্ছে একই সাথে উভয় দিকে কিন্তু কথা বলা যায়, দুজনের সাথে দুজন
একই সাথেই কথোপকথন করা যায়, তার মানে একই সাথে উভয় দিকে যেটা স্থানান্তরের ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে মোবাইল ফোন, তার মানে এটা ফুল ডুপ্লেক্স। আশা করি বুঝছি। হ্যাঁ, এইরকম সমীকরণ টাইপের কোশ্চেন গুলো স্টুডেন্টরা একটু ঝামেলা করে, এটার ক্ষেত্রে বুলিয়ান যে উপপাদ্যগুলো আছে সেগুলো জানতে হবে। রিজওয়ান জনি পিঠা, পিঠা কি বুঝলাম না, পিঠা না পিঠা। ওকে, এরপর আসি। এটা হচ্ছে এ বার প্লাস বি, আর একটা হচ্ছে এ বার প্লাস বি বার, এটা সরলীকৃত মান। দেখেন তো এটার কি অপশন ডিরেক্টলি আনসার আছে না, তার মানে আমরা একটু সরল করব। আমাদের ফাংশনটা ছিল এ বার প্লাস বি, আর একটা হচ্ছে এ বার প্লাস বি বার। আমরা একটু গুণ করে নিই, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে এ বার ইনটু এ বার প্লাস এ বার বি বার প্লাস তারপর এই দুইটা, তাহলে বি এ বার বি প্লাস বি ইন্টু বি বার। আশা করি বুঝছি। এবার গুণ করা মানে একটা এবার হয়, দুইটা একই রকম হলে একটা হয়। এখানে এসে এবার কমন নিলাম, তো এবার কমন নিলে থাকে বি বার প্লাস বি, আর এইখানে একটা সাধারণ চালক একটা নট চালক গুণ করলে 0 হয়, তার মানে এখানে দাঁড়াচ্ছে এবার প্লাস এবার সাধারণ চালক নট চালক যোগ করলে 1 হয়। 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করা মানে ওটাই হয়, তার মানে দুইটা এবার যোগ করলে একটা এবার হয়। আনসার কোথায় আসছে, একটা এবার রাইট, এই যে বি, কার আনসার বি। আশা করি বুঝছি। রুমে এসি যোগ করো, এসি কেনার মতো অ্যাবিলিটি এখনো হয়নি, ইনশাআল্লাহ দেখি যদি আল্লাহ তাআলা সেই রকম অ্যাবিলিটিতে দেয় চেষ্টা করব। আপাতত সেই অ্যাবিলিটিটা নাই এসি ব্যবহার করা। ওকে, আমরা তারপরে কোশ্চেনে আনসার আসি। তার মানে এটার আনসার আমরা কত পাইলাম, কোনটা পাইলাম, এবার যেটা আছে কোন কমান্ডটি একটি টেবিল থেকে সব ডেটাকে নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটা ষষ্ঠ চ্যাপ্টার থেকে অনেকে এগুলো করেনি শর্ট সিলেবাসের কারণে, এটা আমি একটু দেখাই দিই। সিলেক্ট অল না, এটা কোনো কমান্ডস নেই। সিলেক্ট অল স্টার, এটা কোনো কমান্ডস নেই। তারপরে এসে সিলেক্ট ডাবল স্টার, কোনো কমান্ড নেই। সেটা হচ্ছে সিলেক্ট, শুধু সিলেক্ট হবে, তার সাথে স্টার দেওয়া থাকবে। হ্যাঁ, এখন আসি এই সিলেক্ট, তারপর ইনসার্ট, ডিলিট, সিলেক্ট, আপডেট, এগুলো হচ্ছে ডিএমএল অর্থাৎ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের একটা পদ্ধতি। আর ডিডিএল হচ্ছে ক্রিয়েট, অল্টার, ড্রপ, এগুলো হচ্ছে আপনার ডিডিএল এর ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা ষষ্ঠ চ্যাপ্টারে আছে। এরপরে আসি ওয়েব অ্যাড্রেসে ডট এসি। ওয়েব অ্যাড্রেসে ডট এসি ডোমেন কোন ধরনের প্রতিষ্ঠানকে নির্দেশ করে। ডট এসি, এসি এর ফুল ফর্ম হচ্ছে একাডেমিক। একাডেমিক মানে কি, শিক্ষায়তনিক বা শিক্ষা প্রতিষ্ঠান, তার মানে এটা হবে শিক্ষা প্রতিষ্ঠান। আর শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার যে সাইট সেটাকে ডট ইডু বলা হয়। এছাড়া আর কি কি আছে, ডট কম কমার্শিয়াল প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত, ডট গভ গভর্নমেন্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডট ওআরজি অর্গানাইজেশন বা সংস্থাগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর আরেকটা আমরা কান্ট্রি ডোমেন কিছু পাবো, এগুলোকে বললাম যে যতগুলো এগুলো হচ্ছে জেনেরিক ডোমেন। কান্ট্রি ডোমেন হচ্ছে ডট বিডি বাংলাদেশ, ডট জেপি জাপান, পিকি পাকিস্তান, ইউএস ইউনাইটেড স্টেটস, ইউকে ইউনাইটেড কিংডম ইত্যাদি। এরপর যেটা ভিডিও কনফারেন্সিং এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো। ভিডিও কনফারেন্সিং জিনিসটা কি, কনফারেন্স মানে সম্মেলন, আপনিও কথা বলতেছেন আমিও বলতেছি, তাহলে উভয় দিকে কি একই সাথে কথা হচ্ছে, আর একই সাথে কথা হলে সেটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স নাই। তার মানে এখন আসি প্রাপক সংখ্যার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 ধরনের। 3টা আমরা ব্যবহার করে থাকি, একটা ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট হচ্ছে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এবং সিমপ্লেক্স, 3টা হয়ে থাকে। ব্রডকাস্ট হচ্ছে শুধু সিমপ্লেক্স হয়ে থাকে, একদিক থেকে যায়। আর মাল্টিকাস্ট হচ্ছে হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স হয়ে থাকে। আবার মাল্টিকাস্ট জিনিসটা হচ্ছে নির্দিষ্ট গ্রাহকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে কয়েকজন, 5 জন 10 জন নির্দিষ্ট, সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। এখন আসি ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মোড। ভিডিও কনফারেন্সিং এটা ব্রডকাস্ট আমরা বলতে পারি না, এই কারণে ব্রডকাস্ট বললে সেটা সিমপ্লেক্স মোড হয়ে যায়, মানে একদিক থেকে তথ্য যাবে, কিন্তু যেহেতু কনফারেন্স তার মানে ব্রডকাস্ট না। ইউনিকাস্ট হলে শুধুমাত্র 2টা ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান হবে। এখন যেহেতু ভিডিও কনফারেন্সিং নিচ্ছে সেটা 2টার মধ্যেই হতে পারে না, অনেকগুলোর মধ্যেও হয়, তার মানে এটা না। এবার আসে সিমপ্লেক্স, তো একদিক থেকে, এটা না, তার মানে এটার আনসার হবে মাল্টিকাস্ট।
ভিডিও কনফারেন্সিং এর ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোডটা হয় মাল্টিকাস্ট, রাইট। অনিরানি 25-এর সি, না 25-এর হবে এ, 25-এর ক, নুসরাত জাহান নীলা। মামা বলতেছেন একমত হতে পারলাম না। কোন কোন কথায় একমত হতে পারলেন না? এই মেসেজ দিচ্ছেন অনেকে, দিয়েন না, আমরা ক্লাস নিচ্ছি, ক্লাসে ডিস্টার্ব করিয়েন না। এরপর রেজন জনি এ, রাইট। জনি তো ভালোই আনসার দিতে পারতেছে, বাহ। হ্যাঁ, আমাদের অলরেডি 25টা শেষ হইলো, সেটা ছিল বি ইউনিটের গুচ্ছের 2020-21 সেশনে বি ইউনিটের কোশ্চেন ছিল। এখন আমরা যেটা যাব, আর 25টা আছে, এই 25টা হলে আমাদের আজকে ক্লাস শেষ করব। সেটা হচ্ছে মূলত এটা হচ্ছে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো সমূহের স্নাতক প্রথম বর্ষ সম্মিলিত ভর্তি পরীক্ষা 2020-21 ইউনিট সি, মানে বাণিজ্য শাখায় যে কোশ্চেনটা আসছিল সেট 2, এটা এখন আলোচনা করব। হ্যাঁ, এটাতে অবশ্য সবাই আনসার দ্রুত দিতে পারবেন, কারণ অনেক ইজি কোশ্চেন গুলো হয় বাণিজ্য শাখায়। একটু দেখাই, এই কোশ্চেনটা আমাদের আসছে, সেটা হচ্ছে এ নট প্লাস বি প্লাস এ বি হোল নট ওভার হোল নট। এটা সরলিখিত মান, তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের এ নট প্লাস বি, একটা ব্র্যাকেট আসছে, তার সাথে প্লাস আসছে, কি আসছে এ বি হোল নট, তারপর ওভার হোল নট আসছে, রাইট। আমরা আগে বড় নটটাকে ভাঙি, বড় নটটাকে ভাঙলে হয় এ নট প্লাস বি হোল নট, যোগটা গুণ হয়ে গেল, আর এটাকে ভাঙলে হয় এই হাফ এই দিকে এসে গেল, তারপরে আসলে এখানে আরেকটু ভাঙছি, এ ডাবল নট, যোগটা গুণ হয়ে যায় বি নট ইন্টু এইখানে ডাবল নট উঠে গেছে এটা, তাহলে এ ডাবল নট সমান এ হয় ইন্টু বি নট ইন্টু এ বি। একটা জিনিস খেয়াল রাখেন, বি নট আর বি একটা সাধারণ চলক আর একটা নট চলক, মানে একটা 0 একটা 1 গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করা মানে সে কি হয়, 0। তাহলে এর কারেক্ট আনসার হবে 0। আশা করি বুঝছি। নুসরাত জাহান নীলা, অনেক ভালো লাগে এমসিকিউ ক্লাস, সলিউশন ক্লাসগুলো, ধন্যবাদ। মোমু ডি, অনেক কষ্ট। ও এটা তো পারবেন, 2-এর ডি দিছেন না, রাইট। এখানে বলছে সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় সমজাতীয় ডেটা, এটা পঞ্চম অধ্যায় থেকে আমরা পাইছি। ফাইল তো না, ফাইল এমনি জাস্ট ডকুমেন্ট বা ফাইল, এটা সেভ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, পয়েন্টার না, স্ট্রাকচার না, এটা হচ্ছে অ্যারে, পঞ্চম অধ্যায় পাবো। অ্যারে জিনিসটা হচ্ছে সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যমকে অ্যারে বলে। অ্যারেকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে আর একটা ম্যানি ডাইমেনশনাল অ্যারে, একমাত্রিক অ্যারে, বহুমাত্রিক অ্যারে। আর বহুমাত্রিক অ্যারে আবার দুই ভাগে ভাগ করে নেওয়া হয়, একটা হচ্ছে দ্বিমাত্রিক অ্যারে আর একটা হচ্ছে ত্রিমাত্রিক অ্যারে। আশা করি বুঝছি। 2-এর ডি, সবাই 2-এর ডি দিচ্ছে, রাইট। এবার আমরা দেখি 3 নাম্বারটা পারি কিনা। এটা গত ক্লাসে আমরা এগুলো আনসার করে আসছি, বা গত ক্লাসে এই টাইপগুলো আলোচনা করছিলাম। 3 নাম্বারটা একটু, 3 নাম্বার আনসার চাচ্ছি, 3, রাইট। টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে বিয়োগের কাজ করা হয়? 3-এর এ মোমো দিছে, রাইট। হ্যাঁ, এখন বলি টুস কমপ্লিমেন্ট অর্থাৎ 2-এর পরিপূরক, এটা শুধুমাত্র একটা অপারেশনের মাধ্যমেই কাজগুলো করে, সেটা হচ্ছে প্লাস। তাহলে 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ ভাগের জন্য একটি মাত্র অপারেশন ব্যবহৃত হয়, সেটা হচ্ছে প্লাস। আশা করি বুঝছি। তাহলে এটা হচ্ছে যোগ করে। তারপর 4 নম্বরের আনসার 4, গ্লোবাল ভিলেজ এর ব্যাকবোন, ব্যাকবোন ইংরেজি একটা শব্দ, বাংলায় বলা হয় মেরুদণ্ড, মেরুদণ্ড। তাহলে গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড কি? আমি অনেক সুন্দর করে পড়াইছিলাম, বিশ্বগ্রামের মেরুদণ্ড কি? বলেন তো বিশ্বগ্রামের উপাদান কয়টি? বেসিক্যালি বিশ্বগ্রামের উপাদান হচ্ছে 5টি। কি কি? একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা, ক্যাপাসিটি। আমি এভাবে পড়াইছিলাম স্টুডেন্টদের যে এইচএসসি পরীক্ষা দেব কোথায়, ডোমার সেন্টারে অথবা দেবীগঞ্জ সেন্টারে। হ্যাঁ, এভাবে, কারণ আমার কাছে বেসিক্যালি ডোমার, দেবীগঞ্জ এই স্টুডেন্টগুলো বেশি করে পড়ে অফলাইনে, সেজন্য এইভাবে টেকনিক দেওয়া আছে। এইচ ফর হার্ডওয়্যার, এস ফর সফটওয়্যার, সি ফর কানেক্টিভিটি,
আর ডি ফর ডেটা, সি ফর ক্যাপাসিটি। এগুলো, এই পাঁচটা হচ্ছে বিশ্বগ্রামের উপাদান। আমরা মনে রাখবো এইচএসসি পরীক্ষা দিব ডোমার সেন্টার অথবা দেবীগঞ্জ সেন্টার, রাইট। হ্যাঁ, এখানে রেজন জনি দিছে এ আনসার না, অর্নি দিছে সি, রেজন জনি ফরির এ না, এর কার্ড আনসার হচ্ছে সি। হ্যাঁ, তাহলে এর কার্ড আনসার সি। এই যে আমরা পাইলাম শুরু দুইটা, এই দুইটা এবং এই দুইটা বাদ দিয়ে মাঝখানে যেটা মনে রাখবো, মাঝখানে আমাদের শরীরের মাঝখানে মেরুদণ্ড থেকে, আর মেরুদণ্ড হচ্ছে কি আছে, কানেক্টিভিটি, তার মানে কানেক্টিভিটি, এটা হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড। আশা করি বুঝছি। এবার আসি 4.8c অনুক্রমটির পরের মান কত, এটা আমরা গত ক্লাসে শিখছিলাম, গত ক্লাসে ক্যালকুলেটর দিয়ে করছিলাম, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। আজকে আমরা নর্মাল মেথড একটু শিখে নিই। এগুলো 4.8c অনুক্রমটির পরের মান কত, এটা একটা ধারা। আর ধারা টাইপের এমসিকিউর ক্ষেত্রে আমরা শেষের ব্যবধানটা এবং শেষের যে ডিজিট সেটা যোগ করব। শেষের ডিজিটের সাথে আমরা যদি ব্যবধানটাকে যোগ করে নিই, তার মানে আমরা ধারার আনসার গুলো দিতে পারবো। এখানে বলছে 5, ক্যালকুলেটর না থাকায় আনসার দিতে পারলাম না। ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নেই, কারণ অ্যাডমিশনের সময় ক্যালকুলেটর ব্যবহার করতেও দিবে না। তাহলে এখানে আমরা দেখি এ বি সি আছে, এদের মধ্যে ব্যবধান কত করে, 4, 8 এরকম, তাহলে 4 4 করে বাড়তেছে, তার সাথে যোগ করব 4। এটা আছে হেক্সাডেসিমেলে। আমরা যোগের নিয়ম শিখছি, যোগ করে যোগফলটা বেসটা থেকে ছোট লিখতে হয়। সি মানে 12 আর 4 কত হয়, 16। কিন্তু 16 লেখা যায় না, 16 বেসটা থেকে ছোট করতে হয়। যেহেতু বেসের সমান হয়ে গেছে, 16 থেকে 16 বাদ দিলে 0 হয়। কতবার বাদ দিছি, একবার, তার মানে 1। আনসার হবে 10 সি। কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নাই। তদ্রূপ আমার কাছে যদি কোশ্চেন দেয় 18f অনুক্রমটির পরের মান কত, তখন আমরা কি করব? দেখেন এখানে আছে f, এদের মধ্যে ব্যবধান হচ্ছে 7, তাহলে এইটা 15 আর সাথে 22 হয়, f মানে 15 হয়। 22 থেকে 16 বাদ দিলে কত হয়, 6। কতবার বিয়োগ করছি, একবার, তার মানে হাতে 1। উত্তর হবে 16 এটার। অনুরূপ ভাবে এগুলো আনসার করা যায়। আশা করি বুঝছি সবাই। রিজন জনি 10, রাইট। এরপর যেটা RJ45 কানেক্টর, এটা হচ্ছে একটা টুইস্টেড পেয়ার কেবলের দুইটা কানেক্টর আছে, RJ11 এবং RJ45। এটা তো RJ45 কানেক্টর, সরি কোএক্সাল কেবল। এটা RJ45 কানেক্টর ব্যবহার করে 30টি কম্পিউটার একটি সুইচের সাথে, হ্যাঁ এই যে লেখা পাইলাম, একটি সুইচের সাথে, ভালো করে বুঝবেন, সুইচ সাথে সংযোগ স্থাপন করা হলে কি বলছে, সংযোগ স্থাপন করা টপোলজির ব্যবহার হয়েছে। কোন টপোলজির ব্যবহার হয়েছে, একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের মেইন যে ডিভাইসটা হাফ অথবা সুইচ, এইটা দিয়ে যদি কোনো টপোলজি সেট করা হয় সেটাকে বলা হয় স্টার টপোলজি। তার মানে এটার আনসার হবে স্টার টপোলজি। মনে রাখতে পারি এস ফর স্টার, এস ফর সুইচ। সুইচ থাকা মানে সেটা স্টার টপোলজি। আশা করি বুঝছি। এরপরে আমরা এই এমসিকিউটা আসব, কোন প্রজন্মের মোবাইল ফোনে আইপি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত হয়? কোন প্রজন্মের মোবাইল ফোনে আইপি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত হয়? আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল মূলত চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন 2009 সাল থেকে চালু হয়। এই চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে কিন্তু ইন্টারনেট প্রোটোকল ব্যবহৃত হয়। তাহলে এটার কার্ড আনসার হবে 4G। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন অর্থাৎ ফোর্থ জেনারেশন যে মোবাইল ফোনগুলো সেটা 4G। আশা করি বুঝছি। এরপর যেটা, আরেকটা এখানে ইনফরমেশন দিয়ে দিই, দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন নিয়ে কিন্তু এসএমএস সেবা চালু হয়, এমএমএস সেবা চালু হয়, ইন্টারনেট সেবা চালু হয়। আবার দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে আমাদের ভয়েস প্রেরণ সেবাটাও চালু হয়। আর দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনটা একটা প্রিপেড সিস্টেমে চালু হয়। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে আমরা কি ভিডিও কলের প্রচলন শুরু করি। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন থেকে আইপি নির্ভর ডেটা ব্যবহার করতে পারি। এবার আসি, যেটার গোপনীয়তা নিশ্চিত করতে কোনটি ব্যবহৃত হয়? ইন্ডেক্সিং একটু আগেই বলে আসলাম, ইন্ডেক্সিং হচ্ছে সূচি, ইন্ডেক্স অর্থ সূচি, তার মানে সূচি আকারে সাজানোটা হচ্ছে ইন্ডেক্সিং। তারপর এনক্রিপশন, তারপরে এসে কি বলছে, আমি একটু এই কটা আছে। তাহলে ইন্ডেক্সিং হচ্ছে সূচি, এটা রং, এটা হচ্ছে না গোপনীয়তা নিশ্চিতকরণে। আর ইনফরমেটিক্স এটা কোনো কিছু নেই, এটা বাদ। ডিক্রিপশন, এনক্রিপশন এই দুইটা জিনিস বোঝে। এই
ক্রিপ্টোগ্রাফি নামে একটা শব্দ আছে। এনক্রিপশন ও ডিক্রিপশনের যে নিয়ম কিভাবে ডেভেলপ করা যায় এগুলো নিয়ে আলোচনা করে ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে আমরা এনক্রিপশন ও ডিক্রিপশন এর ব্যবহারটা করি। এনক্রিপশন জিনিসটা হচ্ছে কোনো ডেটাকে হাইড করা, আর ডিক্রিপশন ডেটাটা হচ্ছে হাইডকৃত ডেটাকে আবার পুনরুদ্ধার করা। উদাহরণস্বরূপ বলি, এইরকম ধরে নাও এটা একটা ব্যক্তি নিলাম, এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, আবার এইখানে আরেকজন ব্যক্তিকে নিলাম, এটা একটু ঢেবরা টাইপের দিলাম, মানে ছেলে, এটা একটু মেয়ে টাইপের নেন। এখন এ একটা মেসেজ বা বার্তা প্রেরণ করতে চাচ্ছেন ওর কাছে, চিঠি একটা এর কাছে দিতে চাচ্ছেন। এখন চিঠিটা এর কাছে দিবেন, চিঠিতে অনেক গোপনীয় কথা লেখা আছে। এই গোপনীয় কথা এর কাছে যাওয়ার আগে যদি কেউ নিয়ে নেয় তাতে একটা প্রবলেম ক্রিয়েট হবে। আবার এর ফ্যামিলিতে কেউ যদি এই তথ্যটা দেখে ফেলে তবু একটা প্রবলেম ক্রিয়েট হবে। এই ব্যক্তি চাচ্ছে আমার তথ্যটাকে আমি নিরাপদভাবে এর কাছে প্রেরণ করব, তখন একটা কি অন্য একটা ওয়ে অবলম্বন করে এর কাছে প্রেরণ করবে। আর যে ওয়েটা অবলম্বন করে এইখান থেকে এইখানে নিরাপদভাবে প্রেরণ করা যায় সেই ওয়েটাকে বলা হয় এনক্রিপশন। এনক্রিপশন হচ্ছে গোপনীয়তা নিশ্চিতকরণে ব্যবহৃত হয়। কিভাবে গোপনীয়তা নিশ্চিতকরণে ব্যবহৃত হয়? ধরে নেন এটাকে সিরাজউদ্দৌলা ধরলাম, ইনি হচ্ছে সিরাজউদ্দৌলা, আর ইনি হচ্ছেন মোহনলাল ধরলাম। ইনি একটা চিঠি এনার কাছে প্রেরণ করবে, চিঠিটাতে লেখা আছে অ্যাটাক, অ্যাটাক লেখা আছে। এখন এই লেখাটা যদি এর কাছে যায়, তার আগে আমরা জানি মির্জাফর কি বিশ্বাসঘাতক দেখে ফেলতে পারে। এইখানে ধরলাম মির্জাফরের মাধ্যমে এই তথ্যটাকে ওদের এখানে প্রেরণ করবেন। এখন এ তো বিশ্বাসঘাতক দেখে ফেলতে পারে, অথবা পার্শ্ববর্তী দেশের মানুষকে বলে দিতে পারে। এই কারণে তখন সিরাজউদ্দৌলা প্ল্যান করলো আমি অ্যাটাক না লিখে এর 3 বর্ণ পর ডি লিখলাম। টি 3 বর্ণ পর ডাব্লিউ লিখলো, ডি এফ এন, DWWDFN সে কনভার্ট করলো, মানে প্রতিটা লেটারে 3 বর্ণ পর পর কনভার্ট করলো। এখন যদি চিঠির মধ্যে DWWDFN আসে, তার মানে এর কাছে আসবে DWWDFN। সে মাঝখানে এ কি বুঝতে পারবে যে কি লেখা আছে? পারলো না। তখন একে আগেই বলে রাখা আছে যে আমি যে তথ্যগুলো দিব 3 বর্ণ পূর্বে কনভার্ট করে নেওয়া। তখন ও ডি 3 বর্ণ পূর্বে এ, ডাব্লিউ 3 বর্ণ পূর্বে টি, টি এস সি কে, এভাবে কনভার্ট করে নেবেন। তার মানে এই যে কনভার্ট করে নিল, এর জন্য যে পদ্ধতিটা ব্যবহার হলো, এই যে হাইড করে ডেটা প্রেরণের জন্য যে পদ্ধতিটা ব্যবহৃত হলো সেটাকে বলা হয় এনক্রিপশন। তাহলে ডেটার গোপনীয়তা নিশ্চিতকরণে যে পদ্ধতিটা ব্যবহৃত হয় সেটাকে বলা হয় এনক্রিপশন। আর এনক্রিপশনের সাথে 4টা ধাপ ব্যবহৃত হয়। সেটা 4টা ধাপ কি কি? একটা হচ্ছে প্লেন টেক্সট, সাইফার টেক্সট, অ্যালগরিদম এবং কি, এগুলো ব্যবহৃত হয় এখানে। ওকে, এরপর আসি আমরা পরেরটায়। কোনটি তারবিহীন ম্যান এর সাথে সম্পর্কিত? তারযুক্ত থাকবে না, তার মানে ওয়্যারলেস। তারযুক্ত থাকবে না, তার মানে ওয়্যারলেস। রেজওয়ান জনি কি বলছেন? কাকে মেনশন করি বাবা? হয়েছে, আমাদের ক্লাসে একটু রেসপন্স করেন। এরপর দেখেন, এটা যেটা বললাম, কোনটি তারবিহীন ম্যান এর সাথে সম্পর্কিত? তারবিহীন মানে ওয়্যারলেস। ম্যানের পূর্ণরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর এটা মূলত হয়ে থাকে ওয়াইম্যাক্স। ম্যান হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইফাই হয়ে থাকে ল্যান, ওয়াইফাই হয়ে থাকে কি ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ইনফ্রারেড হচ্ছে রিমোট, যে আমরা ব্যবহার করি টিভি রিমোট, এটা হচ্ছে ইনফ্রারেড। অর্থাৎ রিমোট ফিরে আবার কি ওয়াল ভেদ করে ডেটা স্থানান্তর করতে পারে না। স্যাটেলাইট তো সবাই জানি। তার মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের জন্য হচ্ছে ওয়াইম্যাক্স। আশা করি বুঝছি। এবার আসি 10, এটা সব শ্রেণী পারবে। 10 নাম্বার সবাই পারবেন। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? যে ট্যাগটা সবচেয়ে বড় হেডিং সেটা একটু বলবেন। নুসরাত জাহান নীলা, উত্তর ক না। এটা আমরা একটু ভালোভাবে বুঝে নিই। হেডিং ট্যাগ হচ্ছে 6টি। H1, H2, HTML, এটা 4th অধ্যায় থেকে। H1, H2, H3, H4, H5, আর একটা হচ্ছে H6। এই টোটালি 6টা হেডিং। তার মধ্য থেকে এটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং, এবং সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। কিভাবে আমরা মনে রাখবো? ওই যে আমরা বলি না ক্লাসে 1 রোল আবার 6 রোল, 1 রোল যে সে বড় না, 6 রোল যে সে বড়। অবশ্যই 1 রোল যে তাকে আমরা বড় ভাবি। তার মানে
এক যেটা সেটা হচ্ছে বড়, অর্থাৎ এটা হচ্ছে বিগেস্ট হেডিং, তারপরটা হচ্ছে বিগার, তারপরটা বিগ, এটা স্মল, স্মলার, স্মলেস্ট। আশা করি বুঝছি। উত্তর হবে ডি ডি ডি, রাইট। তার মানে এটা কারেক্ট আনসার হচ্ছে H1। ধন্যবাদ জনি। মিম ধন্যবাদ। ওরে বাবা, মিমও উত্তর দিতে পারতেছে। উত্তর দেখে উত্তর দিও না ফির আবার। ওকে, তারপরের যেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়? এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়, একটা হচ্ছে লিপস, এটাও ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে প্রোলগ। প্রোলগ এর মধ্যে দেয়নি, তার মানে প্রোলগ, লিপস এই দুইটার মধ্যে যেটা আনসার থাকবে সেটা। এখানে লিপস, লিপস যেটা দেওয়া আছে এই ল্যাঙ্গুয়েজটা হবে। এটা আমার স্টুডেন্ট যারা ইন্টার পড়ছেন সবাই পারবেন। ইন্টারনেটে ওয়েব পেজ ব্রাউজ করার ক্ষেত্রে কোন প্রোটোকলটি ব্যবহৃত হয়? আমাদের 12 নম্বর আনসার একটু বলবেন। 12। তোমাদের জন্য এত কষ্ট করা, তারপর যদি না হয়, পড়াশোনা ভালো না হয়, তাহলেই তো লস, তাই না? নন্দিতা ডি, 12 নম্বরের ডি ডি ডি। হ্যাঁ, ইন্টারনেটে ওয়েব পেজ গুলো ব্রাউজ করতে কোন প্রোটোকল ব্যবহৃত হয়? তাহলে ওয়েব পেজ ব্রাউজ করার জন্য আমাদের যে প্রোটোকলটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আইপি, ইন্টারনেট প্রোটোকল হচ্ছে ওয়েবসাইটের যে ঠিকানা সেটা নির্ধারণ ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফাইল ট্রান্সফার প্রোটোকল হচ্ছে এফটিপি। তার মানে এটা যেহেতু ইন্টারনেটে ওয়েব পেজ গুলো ব্রাউজ করবো, সেটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এইচটিটিপি, এটা ব্যবহৃত হয়। এবার 13 নাম্বার যেটা, এটা একটু করবো। এজন জনি, এইচটিটিপি, রাইট। মিম একটা আনসার দিয়ে চুপ করে আসো, দাও আনসার। ওকে, এরপর যেটা সেটা হচ্ছে যে সিকোয়েন্সিয়াল সার্কিট ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে, অত ক্রিটিক্যাল করে বুঝতে হবে না, গুনতে পারে। গুনার ইংরেজি কি? কাউন্ট। তাহলে রেজিস্টার হচ্ছে সিপিইউতে অস্থায়ীভাবে তথ্য জমা রাখা, এটা নিব না। রেজিস্টারের একটা প্রকারভেদ, এটা নিব না। অ্যাডার হচ্ছে অ্যাড, অ্যাড মানে কি? যুক্ত করা, তার সাথে ইয়ার, এটা একটা যোগের বর্তনী, এটাও নিব না। এটা হচ্ছে কাউন্টার। কাউন্ট অর্থ গণনা করা, তার মানে গণনার ক্ষেত্রে যে ডিভাইসটি ব্যবহৃত হয় সেটাকে বলা হয় কাউন্টার, যে সার্কিটটি ব্যবহৃত হয়। আশা করি বুঝছি। এরপর যেটা 14 নাম্বার যেটা, হ্যাঁ আগেরটার ঘ আনসার। রেজন জনি, আপনাকে হ্যান্ডসাম লাগতেছে। ওরে বাবা, আমি তো মোটেও মনে হয় হ্যান্ডসাম ছিলাম না, আর এখনো না। হ্যাঁ বলেন বলেন বলেন। 14। 14 নাম্বার, 14। 14 সি, মোমো 14 সি, রেজন জনি কাউন্টার, এটা আগে হয়ে গেছে। ওকে, 14 নাম্বার আমি আনসার বলি, 14 সি। হ্যাঁ, আইপি ভার্সন 6। আইপি অ্যাড্রেস মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আইপি V4 ভার্সন 4, আর একটা হচ্ছে আইপি V6। এই দুটা। আইপি V4 হচ্ছে 32 বিট নিয়ে গঠিত, 32 বিট, আর প্রতি 8টা বিট মিলে একটা করে অক্টেট গঠিত হয়। তার মানে আইপি V6 এ, V4 এ 4টি অক্টেট রয়েছে, অক্টেট রয়েছে। আর এখানে যেহেতু 4টা অংশ আছে, আইপি V4 এ 4টা অংশ রয়েছে, আর আইপি V6 হচ্ছে 128 বিট নিয়ে গঠিত। তার মানে এখানে বলছে আইপি V6 কত বিট নিয়ে গঠিত, তা এর আনসারটা হবে 128, কার্ড আনসার। আশা করি বুঝছি। নুসরাত জাহান নীলা, ঘ ডি, না, এটা আনসার হচ্ছে 128। 128। ওকে, হ্যাঁ। তারপর যেটা 15 নাম্বার, কোনটি ইটের দেওয়াল ভেদ করতে পারে না? একটু আগে আমি বলে আসলাম কোনটি ইটের দেওয়াল ভেদ করতে পারে না। এখানে আসি রেডিও ওয়েভ। রেডিও ইটের দেওয়াল কেন, বড় বড় বিল্ডিং বা বড় বড় উঁচু নিচু সব জায়গা ভেদ করে আসতে পারে, তার মানে এটা নয়। তারপর মাইক্রোওয়েভ, সেটাও পারে, এটাও নয়। তারপর হচ্ছে কোনটিও নয়, তো হচ্ছেই না, তার মানে ইনফ্রারেড। ইনফ্রারেড জিনিসটা হচ্ছে ওই যে আমরা রিমোট বুঝি না, রিমোট, রিমোটের মাধ্যমে, অর্থাৎ এইটা একটা দেওয়াল দেওয়া, একটা ওয়াল দেওয়া আছে, অপোজিটে কোনো কাজ, এখান থেকে আমি ক্লিক করলে অপোজিটে কাজ সে কিন্তু করতে পারে না। এটা মূলত আলোর সাথে একটা
কানেকশন থাকে, তার মানে এই জন্য ইনফ্রারেডটা মূলত ইটের দেওয়াল ভেদ করতে পারে না। আশা করি বুঝছি। এবার আসেন 16 নাম্বার, যেটা প্রতিনিয়ত তো আমরা ব্যবহার করে থাকি। বলেন তো 16টার আনসার কি হবে? ষোলো নাম্বার যেটা, নুসরাত জাহান আগেরটার গস দিল। হ্যাঁ, ক্রিকেট লাইভ স্কোর পেতে হলে কোন ধরনের ওয়েবসাইট ব্যবহৃত হয়? এবার আসি, সবগুলো আনসার তো হবে না, এটা বাদ। রিমোট রিমোট কোনো ওয়েবসাইট নাই, এটা বাদ। স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইটকে আমরা দুটি ভাগে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিকের বাংলা হচ্ছে স্থির বা পরিবর্তনশীল নয়, আর ডাইনামিকটা হচ্ছে গতিশীল বা পরিবর্তনশীল। যেহেতু লাইভ স্কোর রিটার্ন প্রতিনিয়ত পরিবর্তনশীল, আর প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট হচ্ছে ডাইনামিক, তাহলে কার্ড আনসার হবে ডাইনামিক। আশা করি বুঝছি। এরপর যেটা 17 নাম্বার, 17 আনসার যাচ্ছি। কোনটি সোর্স কোডকে এক লাইন করে মেশিন কোডে রূপান্তর করে? তার মানে এটা হচ্ছে নিশ্চিত অনুবাদকের কাজ। অনুবাদক আমরা তিনটা পাইছিলাম, একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার শুধু অ্যাসেম্বলি ভাষাকে কোডভুক্ত করে, কম্পাইলার সমস্ত প্রোগ্রাম একই সাথে অবজেক্ট কোডে পরিণত করে, ইন্টারপ্রেটার এক লাইন করে অবজেক্ট কোডে পরিণত করে। তো এখানে কি দিচ্ছে, রেজন জনি এ, 17 বি, মোমো রাইট, রেজন জনি বি রাইট। হ্যাঁ, তাহলে এর কার্ড আনসার হবে কোনটি সোর্স কোডকে এক লাইন করে, এক লাইন হলে সেটাকে বলবো ইন্টারপ্রেটার। কি বলবো? ইন্টারপ্রেটার। আর যদি সমস্ত প্রোগ্রাম একসাথে বলতাম তাহলে হচ্ছে কম্পাইলার। আর লিঙ্কার তো কোনো কিছু নেই, ডিবাগার নাই, ডিবাগিং আছে। ডিবাগিং জিনিসটা হচ্ছে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে তা সংশোধন করাকে ডিবাগিং বলে, রাইট। প্রোগ্রামের ভুলকে বলা হয় বাগ, এবং ভুল সংশোধন করাকে ডিবাগিং বলে। এবারকার কোশ্চেনটা, এটা সবাই পারবে। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ ব্যবহার করা হয়? বলেন তো ভার্চুয়াল রিয়েলিটিতে বেসিক্যালি কোন ধরনের ইমেজ ব্যবহার করা হয়? সি রাইট, রেজন জনি রাইট, মিম রাইট। মিম কি জনি দেখে দিচ্ছে নাকি রে? নুসরাত জাহান ডি রং। হ্যাঁ, এর আনসারটা হচ্ছে ত্রিমাত্রিক ছবি। তার মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি মূলত ত্রিমাত্রিক ইমেজ পরিবেশন করে। ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা হচ্ছে বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো একটা পরিবেশ তৈরি করা। ধরে নেন আহ, ধরে নেন কোনো একজন ব্যক্তি ছবি এই টাইপে আছে, সেই ছবিটাকে আমরা এইভাবে মুভ করতে চাচ্ছি। এই মুভ করার জন্য আমরা যে ছবিটা পাই সেটাকে বলে 3D, থার্ড ডাইমেনশনাল, যেটাকে বলা হয় ত্রিমাত্রিক, যেটা আমরা বলি, ইত্যাদি। ক্লিয়ার? ওকে, তারপরে আসি এটা। এর পূর্ববর্তী সংখ্যা কোনটি? এটাকে দুই ওয়েতে করা যায়, আমরা একটা ইজি ওয়ে করি। ইজি ওয়েটা হচ্ছে 250। এটার পূর্বে আছে অক্টালে। অক্টাল সংখ্যাটি হচ্ছে 0 1 2 চলতে চলতে 7 পর্যন্ত চলে। বলেন তো শূন্যের পূর্বে কোনো ডিজিট নাই, তাহলে সবার শেষের ডিজিটটা হবে 7 ধরলাম। এখন আসি, পূর্বে যেহেতু পাই নাই, তারপর 5 এর পূর্বে হয় 4, পূর্বে পেয়ে গেছি, যা আছে তাই। তার মানে এর আনসার হচ্ছে 247। এটা কিন্তু অক্টালে, কিন্তু অপশনে যেগুলো আছে সেটা বাইনারিতে আছে। বাইনারি 2 এর বাইনারি মান হচ্ছে 010, 4 এর বাইনারি মান 100, 7 এর বাইনারি মান 111। তার মানে সামনে শূন্যটা বাদ দিলে দাঁড়ায় 10100 10100 এই যে কার্ড আনসার। আশা করি বুঝছি। না, ভাইয়াটা অনেক ভালো, রেজন জনি। ও আমার স্টুডেন্ট, রিসেন্টলি পাশ করে বের হয়ে গেছে, সমস্যা নেই। দেখেন তারপর এবার আসি 20 নাম্বার, যেটা 20। ভিন্ন ভিন্ন প্রোটোকলের একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট কোনো নেটওয়ার্কে যদি একাধিক ডিভাইসকে সংযোগ করা হয়, সেটার জন্য গেটওয়ে ব্যবহৃত হয়, গেটওয়ে। তাহলে এটার কারেক্ট আনসার হবে গেটওয়ে। আর একই প্রোটোকল বিশিষ্ট ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করতে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে রিপিটার। তাহলে আর ভিন্ন ভিন্ন দেখো ভিন্ন ভিন্ন প্রোটোকল, অর্থাৎ প্রোটোকলের সুবিধা পাওয়া যায় কিন্তু গেটওয়ের মাধ্যমে, তাহলে এটা আনসার হবে গেটওয়ে। এরপর যেটা আসি,
RGB, রেড গ্রিন ব্লু যেটাকে আমরা বলি। মৌলিক কালার হচ্ছে RGB। আমরা জানি মৌলিক রং হচ্ছে তিনটি, একটা হচ্ছে RGB, রেড গ্রিন ব্লু। যেই রংটা যাবে সেটার ভ্যালু সর্বোচ্চ ধরি, বাকিগুলো শূন্য। যদি আমি রেড কালার RGB ধরি, রেড কালার, তার মানে টেক্সট ডেরিভেটিভ অনুযায়ী আর এর মানটা হবে 255, এটা শূন্য এটা শূন্য, তার মানে রেড কালার হয়ে গেল। আমি যদি ব্লু কালার RGB ফরম্যাট ধরি, ব্লু কালার, তার মানে হচ্ছে ব্লুর এই জায়গাটা সর্বোচ্চ, এটাকে শূন্য এটাকে শূন্য ধরলে ব্লু কালার RGB ফরম্যাট হয়ে গেল। আমি যদি গ্রিন কালার RGB ফরম্যাট ধরি, গ্রিন কালারে, তার মানে এটার ক্ষেত্রে হবে এটা শূন্য, এটা সর্বোচ্চ, এটা শূন্য। আর যদি আমি ব্ল্যাক কালার ধরি, ব্ল্যাক সবগুলোই সর্বোচ্চ হলে, সরি সবগুলোই জিরো হলে সেটাকে ব্ল্যাক বলবো। আর যদি বলি হোয়াইট, তাহলে সবগুলোই সর্বোচ্চ হলে সেটাকে হোয়াইট বলবো। 255 এটাকে হোয়াইট কালার বলবো। আশা করি বুঝছি। এখন যদি হেক্সাডেসিমেলে আমরা ভাবি, হেক্সাডেসিমেলে ভাবলে এটা হবে FF0000, এটা হবে 0000FF, এটা হবে 00FF00, এটা হবে 000000, এটা হবে FFFFFF হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। আর এইটা যেহেতু বলছে এটা আর এর মানটাও সর্বোচ্চ, গ্রিনের মানটাও সর্বোচ্চ, দুটোই যদি সর্বোচ্চ হয় সেই কালারটাকে বলা হয় হলুদ কালার। তাহলে এটা আনসার হবে হলুদ। হ্যাঁ, এটা কালার কোড অনেকগুলো আছে, বইয়েও অনেকে পাবেন, সেখানে একটু দেখে নিতে হবে। এবার আসি 22 নাম্বার, কোন লুপটি কমপক্ষে একবার চলবে? কোন লুপটি কমপক্ষে একবার চলবে? আমি যদি হোয়াইল লুপ আসি, হোয়াইল লুপের ক্ষেত্রে এই যে হোয়াইল দেওয়ার পর কন্ডিশন একটা দিয়ে দিলাম, ধরে নেন i লেস দ্যান ইকুয়াল n ধরছি, বডিতে স্টেটমেন্ট যাওয়ার পর এরকম, তার মানে আগে কন্ডিশন চেক হচ্ছে, তারপর কিন্তু স্টেটমেন্টটা নির্বাহ হচ্ছে। আগে কন্ডিশন, তার মানে হোয়াইল লুপের ক্ষেত্রে আগে কন্ডিশন চেক কমপক্ষে একবার কাজ করতেছে না, যদি এই কন্ডিশনের সাথে ম্যাচিং না হয়। গেল। আসি ফরের ক্ষেত্রে এরকম টাইপে আসে। ফর এখানে ইনিশিয়ালাইজেশন ধরে নেন 1 ধরলাম, তারপর কন্ডিশন এরকম n, বাকিটা ধরলাম, তারপর কিন্তু স্টেটমেন্ট বডিতে। তার মানে কন্ডিশন চেক দিয়ে ট্রু হলে বডিতে যাবে, তার আগে যাইতে পারতেছে না। সবগুলো তো কখনো হতে পারে না, তার মানে ফর না হোয়াইল না, কার্ড আনসার তাহলে কি দাঁড়াচ্ছে? ডু হোয়াইল। ডু হোয়াইলের ক্ষেত্রে কি হয়? ডু সেকেন্ড ব্র্যাকেট স্টেটমেন্ট কোনো একটা দেওয়ার পর তারপর কিন্তু হোয়াইল কন্ডিশন। এখন একটা জিনিস খেয়াল করেন, আগে কিন্তু একবার কমপক্ষে চলবে, তারপরে গিয়ে এখানে চেক হবে, তার আগে কিন্তু চেক হচ্ছে না। তার মানে কোন লুপটি কমপক্ষে একবার চলবে সেটা হচ্ছে ডু হোয়াইল আনসার হবে। কি আনসার হবে? ডু হোয়াইল। আশা করি বুঝছি। ওকে, আর আমাদের তিনটা এমসিকিউ আছে, আমরা এই তিনটা এমসিকিউ করলে আমাদের শেষ আজকে ক্লাস। কোনটি সি ভাষার ফাংশন নির্দেশ করে? ফাংশন, রাইট। ইন্টিজার এটা একটা ডেটা টাইপের, সংক্ষেপে আইএনটি ধরা হয়, তার মানে এটা একটা ডেটা টাইপ, এটা ফাংশন না। ব্রেক একটা কিওয়ার্ড, এটা ফাংশন না। তারপর হচ্ছে গেটস, studio.h, এটা একটা হেডার ফাইল। এছাড়া আরো হেডার ফাইল আছে, conio.h, math.h, এগুলো হেডার ফাইল, এটাও না। গেটস একটা ফাংশন, তবে এই ফাংশনের শেষে এই চিহ্নটা থাকে, প্যারেন্থেসিস বলা হয়, ঠিক আছে এটা। এছাড়া ফাংশনকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন আর একটা ইউজার ডিফাইন ফাংশন। লাইব্রেরি ফাংশন অনেকগুলো আছে, যেমন স্ক্যানএফ, প্রিন্টএফ, গেটস আর, পুটস আর, মেইন, এগুলো লাইব্রেরি ফাংশন। এর মধ্য থেকে এখানে গেটস ফাংশনটা ব্যবহৃত হয়েছে। ওকে, এবার আসি 24, আর আমাদের দুইটা এমসিকিউ আছে। 24, কোন ধরনের ওয়েবসাইট ডেটাবেজের সাথে সংযুক্ত থাকে? তাহলে কোন ওয়েবসাইটটি ডেটাবেজের সাথে সংযুক্ত থাকে? 24 এবং 25 দুইটার আমরা আনসার করতে যাচ্ছি। একটু লাস্ট আনসার গুলো দেন, কি দিতে পারতেছেন দেখি। 24-এর বি, মাফিয়া জান্নাত মিম। 24-এর বি, তারপর রেজন জনি 24-এর বি, তারপর নন্দিতা 24-এর বি। যাক, সবাই যেহেতু বি আনসার দিচ্ছেন, কার্ড আনসার হচ্ছে বি, যেহেতু সবাই বি এর আনসার দিচ্ছেন। এটা কোন ধরনের
ওয়েবসাইট ডেটাবেজের সাথে সংযুক্ত থাকে, তাহলে ওয়েবসাইট আমরা মূলত দুই ধরনের পাই, একটা স্ট্যাটিক আর একটা ডাইনামিক। স্ট্যাটিকের তথ্যটা স্থির থাকে আর ডাইনামিকের তথ্যটা প্রতিনিয়ত পরিবর্তনশীল থাকে। যেহেতু ডেটাবেজের তথ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল, তার মানে এটা ডাইনামিক ওয়েবসাইট হবে। আশা করি বুঝছি। এবার চলে আসি 25 নাম্বার এমসিকিউ। হ্যাঁ, এরকম সংখ্যা টাইপে কোনো কিছু থাকলে একটু 25 নাম্বারটা একটু দেখি কি বলতে পারতেছেন। 25 মোমো 24-এর বি, রাইট। 25 নাম্বার, পঁচিশে সি ব্যবহার করছে, সি রেজন জনি। মোমো 25-এর ডি। ম্যাথের আনসার কিন্তু একটা হয়, দুইজনকার দুইটা ভিন্ন হইলো কেন? ওকে, তা আমরা এটা একটু আনসার করি। এই টাইপের কোনো কিছু যদি পাই আমরা সংখ্যা দিয়ে 192.168.0.254 এরকম, অথবা এটা একটা, অথবা এটার বাইনারি মান অথবা হেক্সাডেসিমেল মান, এটা কিন্তু ডেসিমেল ফরম্যাটে আছে। তারপর এটার বাইনারিতেও থাকতে পারে, আবার কি থাকতে পারে, এটার হেক্সাডেসিমেলও থাকতে পারে। এইরকম টাইপের কোনো কিছু যদি দেওয়া থাকে সংখ্যা দিয়ে, তখন সেটাকে বলবো আমরা আইপি অ্যাড্রেস। আশা করি বুঝছি। ইন্টারনেট সংযুক্তকারী প্রতিটি কম্পিউটারের নিজস্ব ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। এটি মূলত সংখ্যা দ্বারা গঠিত। আর একটা আইপি অ্যাড্রেসে মূলত 4টা অংশ থাকে। এর প্রথম 2টা অংশকে নেটওয়ার্ক আইডি বলা হয়, পরের 2টা অংশকে হোস্ট আইডি বলা হয়। প্রতিটা অংশতে 8টা করে বিট থাকে, তাই একটা আইপি অ্যাড্রেসে 8টা করে বিট থাকে। 8টা বিট মিলে একটা অক্টেট হয়, তাই একটি আইপি অ্যাড্রেসে 4টি অক্টেট থাকে। ক্লিয়ার? তার মানে এটার আনসার হবে আইপি অ্যাড্রেস। আশা করি বুঝছি। আর ডোমেইন জিনিসটা হচ্ছে আইপি অ্যাড্রেসের আলফানিউমেরিক অ্যাড্রেসকে ডোমেইন নেম বলে, অর্থাৎ বর্ণে যদি কনভার্ট করে নিই, যেমন হচ্ছে www. ধরে নেন bdnews24.com, তার মানে এটা একটা ডোমেইন নেম। এই আইপি অ্যাড্রেসের আলফানিউমেরিক অর্থাৎ বর্ণে কনভার্টকৃত যে অ্যাড্রেসটা সেটাকে বলবো ডোমেইন নেম। ইউআরএলটা হচ্ছে একটা অ্যাড্রেস, ঠিকানা। এখানে আমরা জাস্ট আইপি অ্যাড্রেস বা ডোমেইন নেমটা প্রদান করে ওয়েবসাইট ভিজিট করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। আমরা যেটা শিখলাম সেটা একটু বলি। আমরা যেই ক্লাসগুলো করলাম সেটা মূলত হচ্ছে জিএসটির যে কোশ্চেন সমাধান। আর আমি মূলত ফাঁকে ফাঁকে এগুলো হচ্ছে যখন আমি ফ্রি সময় পাবো সেখানে জিএসটি বলো, তারপর বিসিএস এর যে আইসিটি কোশ্চেন গুলো আসছে সেগুলো সলিউশন, প্লাস মেন্টাল অ্যাবিলিটি, বিসিএস এর যে মেন্টাল অ্যাবিলিটি যে কোশ্চেন গুলো হয় সেটা, মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেনের ক্লাস করা কিন্তু অনেক মজা লাগে। ঠিক আছে, আমরা ওটারও ক্লাস নিয়ে আসবো। আর পাশাপাশি এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা ক্লাস। এগুলো হচ্ছে আমাদের যারা, আমি মূলত এইচএসসি, আইসিটি এবং ইকোনমিক্স এর সাথে যুক্ত আছি। আর এগুলো মূলত তাদের একটু ফ্রি টাইম থাকলে আমার বাকি স্টুডেন্ট গুলোকে একটু পড়ার দিকে মানসিকতা ফিরে আনার জন্য এই ক্লাসগুলো নেওয়া হয়। তো এটাই জিএসটির এই কোশ্চেনটাই আসছে। আর এই কোশ্চেনগুলো আমরা যেহেতু আনসার করতে পারতেছি, তার মানে যারা সামনে পরীক্ষা দিতে যাবেন একটু ভাবিয়েন যে এই কোয়ালিটিতে কোশ্চেনগুলো হবে। আর এই কোয়ালিটির কোশ্চেনের আনসার তুমিও পারবা, একটু পড়াশোনা করো, ভালো কিছু আছে সামনে। আর আমি আজকে আমাদের ক্লাসের এই মুহূর্তে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।